বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু এবং বাংলাদেশ বিশ্বের যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমি সমসাময়িক কথা বলার জন্যই কিন্তু আপনাদের কাছে এসেছি। এই যে বিশ্ববিদ্যালয়ে কালকে গত পরশুদিন এই বিশ্ববিদ্যালয়ে এই যে সেনাবাহিনী দায়িত্ব নেওয়ার পরে পিটিয়ে মারা হলো কেন? কারণ যে মানুষটিকে পিটিয়ে মেরেছে তার কি পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই? তাহলে অধিকার যদি থেকে থাকে, তার অপরাধ হলে আইনি প্রক্রিয়াতে তার বিচার হবে। তো সেটা না হয়ে বিশ্ববিদ্যালয়ের এই ছেলেগুলোকে যেভাবে দুটা মানুষকে যেভাবে পিটিয়ে মেরে ফেলেছে, এটা একটি সভ্য দেশের কোনো কাম হতে পারে না। এটা আসলে ওই ছেলেটা কি করলো, কোন দল করলো এবং কোন দলের সঙ্গে রাজনীতিতে সম্পৃক্ত আছে, এটা বড় কথা নয়। কারণ আমাদের দেশে আমাদের দেশে প্রায় 39টি দল নিবন্ধিত। তো এই 39টি বা 40টি দল যখন নিবন্ধিত, তখন 40টি দলেরই তো মানুষ থাকতে হবে, কর্মী থাকতে হবে, না হলে তো দল চলবে না। তো কেউ না কেউ কোনো না কোনো দলের সঙ্গে কিন্তু সম্পৃক্ত থেকে থাকে। তো সেই জায়গা থেকে কেউ যদি অন্য কোনো দলের কর্মী হয়, তাতে ক্ষতির তো কিছু নেই। সে যদি রাষ্ট্রীয় কোনো রাষ্ট্রদ্রোহিতার কোনো কাজ না করে এবং রাষ্ট্রের কোনো ক্ষতি না করে, তাহলে সে তার রাজনীতি করার গণতান্ত্রিকভাবে তো অধিকার দেওয়া হয়েছে। তো সে অধিকার ক্ষুণ্ণ করে তাকে এইভাবে পিটিয়ে মারা হলো কেন? আমার প্রশ্ন। সে ছাত্রলীগ করুক, নাকি যুবলীগ করুক, নাকি জাতীয় পার্টি করুক, নাকি জামাত ইসলাম করুক, এটা বড় বিষয় না। তার অপরাধ যদি না থাকে, তাকে ডাকাত সন্দেহে একটা লোকে পিটিয়ে মেরে ফেলা হলো। এবার আসলেই সে প্রকৃত ডাকাত কিনা এবং সে ডাকাতি করে কিনা, আর ডাকাতি যদি করেই থাকে, একজন মানুষকে আপনি কখনো আইন হাতে তুলে নিতে পারবেন না। কারণ আইন হাতে তুলে নেওয়ার অধিকার কিন্তু আপনাকে এই বাংলাদেশের প্রচলিত আইন দেওয়া হয়নি। তো সেই জায়গা থেকে আপনারা কেন একটা মানুষকে ডাকাত সন্দেহে আপনারা পিটিয়ে মারবেন? এতে আপনার আইনকে হাতে তুলে নেওয়া হলো না, আইন হাতে তুলে নেওয়া হলো। তো আমি মনে করি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আপনাকে আইনের কাছে এই লোকটিকে সুবদ্ধ করার প্রয়োজন ছিল, আমি মনে করি। তো সেটা আপনারা করেননি। কারণ এই আপনাদের ঘাড়ে কাঁচা রক্ত, তো এই কাঁচা রক্তর দাপটেই এটা আপনারা মনে করেননি, বা মনে করতে আপনাদের কেউ না কেউ দেয়নি, যার কারণেই এই মানুষটিকে পিটিয়ে মেরে ফেলেছে। এই যে মানুষ হয়ে মানুষকে মেরে ফেলে দেওয়া, এটা একটি মহাপাপের ভিতরে পড়ে। এটা আল্লাহ পাকের কথা, এটা কিন্তু আমার কথা নয়। কারণ দুনিয়ার জিন্দেগিতে আপনি একদল করেন, আরেক দল করে, এটা করার কথাই। কিন্তু আসলে যদি একটি মানুষ কোনো অপরাধী না হয়, তাহলে তাকে অপরাধী বানিয়ে মেরে পিটিয়ে ফেলে দেওয়া, এটা চরম একটি আত্মঘাতী সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেওয়ার আগেই আপনাদের ভাবতে হবে। আর আমি সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, কারণ বিশ্ববিদ্যালয়ে একটি ছেলেকে ডাকাত সন্দেহে পিটে মেরে ফেলা হলো, আর সেনাবাহিনী কোথায় ছিল? সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হলো, দিয়ে মাঠে নামানো হলো, তাহলে সেনাবাহিনী কোথায় ছিল? সেনাবাহিনীর কাজটা কি? সেনাবাহিনী নামার পরে এই ধরনের খুনগুলো যদি হয়ে থাকে, তাহলে সেনাবাহিনীর মান কি অক্ষুণ্ণ থাকে না ক্ষুণ্ণ হয়? এটা আপনাদের কাছে প্রশ্ন। তো সেই বিষয়গুলো আমাদের সামনে রেখে, কারণ এদেশে সবার বসবাস করার আইনে বৈধতা দিয়েছে। যদি সে বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, একজন নাগরিক তার দেশে বসবাস করতে গিয়ে তাকে ডাকাত সন্দেহ পিঠে মেরে ফেলে দেওয়া হয়েছে, দেশে কি আইন নেই? দেশে কি অন্ধকার একটি কারাগারে পরিণত হয়েছে? তো তা তো না, এটা অন্ধকার কারাগার না, এটা প্রকাশ্য দেবালোকে আপনি দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন। এবার রাতের অন্ধকারে একটি ছেলে তাকে ডাকাত সন্দেহে পিটাতে হবে, এটা আসলে কি, এটা কি
সেই আদিম যুগের বাংলাদেশ যে আপনারা এইভাবে তাকে চিনতে পারবেন না, জানতে পারবেন না। এখন ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশের সমস্ত তথ্যগুলো কিন্তু মানে উদ্ধার করা যায়, সমস্ত তথ্যগুলো কিন্তু বের করা যায়। তাহলে কিভাবে এই ছেলেটাকে ডাকাত সন্দেহে আপনারা পিটিয়ে মেরে ফেললেন? এটা আসলে জাতির জন্য একটি দুঃখজনক ঘটনা। আর এই সেনাবাহিনী দায়িত্বে থাকার পরে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মানুষকে হতাশ করে, মানুষকে মানে আদিম যুগের দিকে চিন্তা চেতনা করতে হয়। তো সংগ্রামী উপস্থিতি, এই একে অপরের যে স্বজনপ্রীতি বজায় রেখে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই আমাদের কিন্তু রাস্তায় চলতে হবে। আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। এই ধারাবাহিকতা অব্যাহত রেখেই কিন্তু আমরা সম্মুখের দিকে এগিয়ে যাব। এই যে যুদ্ধে, তৃতীয় যুদ্ধে এই বাংলাদেশটা পুনরায় আবার যে স্বাধীন হলো, এই স্বাধীন বাংলাদেশের দীর্ঘ সময় ধরে রাখার জন্যে আমাদের অক্লান্ত পরিশ্রম করে যেতে হবে। এই সুফলটা যেন মানে অচিরেই ঝরে না যায়, সেটা আমরা এই বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বগুলো মানে বিশ্লেষণ করে এবং দায়িত্বগুলো কাঁধে নিয়ে সবাই একে অপরে এই কাজগুলো করে বাংলাদেশটাকে মানে নতুন বাংলাদেশটাকে মানে দীর্ঘস্থায়ী এই সুফলটা ধরে রাখার চেষ্টা করতে হবে। আমরা হয়তো একসময় থাকবো না, আমার পরের প্রজন্ম তারা বলবে যে 2024 সালে তিনবারের যুদ্ধ হয়েছে, তিনবার যে যুদ্ধ সেটা 2024 সালের যুদ্ধ। তো এই বিষয়গুলো আমাদের আগামী প্রজন্ম, আমরা হয়তো থাকবো না, আগামী প্রজন্মগুলো এটা নিয়ে গবেষণা করবে, এটা নিয়ে চিন্তা চেতনা করবে। তো সেই চিন্তা চেতনার জাগাতে আমরা যারা এখন রয়েছি সেই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই আমাদের কিন্তু এই কাজগুলো। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।